দর্শক সকলকে স্বাগত জানাচ্ছি আরআইএসএলসির গণতন্ত্র অনুষ্ঠানে আপনাদের সাথে আছি আমি নুসরাত আফরিন। আর যেমনটি জানেন যে সারা দিন ভর যে আলোচনাগুলো হয় বা যে বিষয়গুলো নিয়ে আমরা কথা বলি, রাজনীতিতে প্রতিফলন এবং জনতার যে স্বার্থ সেই সম্পৃক্ত সকল বিষয় নিয়ে আমরা এই অনুষ্ঠানে আলোচনা করে থাকি। আজকে আমাদের সাথে আলোচনা করার জন্য উপস্থিত রয়েছেন আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। আপনাকে স্বাগত জানাচ্ছি। আর দর্শক আপনাদেরকে জানিয়ে রাখতে চাই যে ইতোমধ্যে আপনারা যেমনটি জানেন যে বিমানবন্দরে দুপুর 2টা থেকে লাগা যে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে খুবই দুঃখজনক, যেটি সারাদিনই আমরা আপনাদেরকে প্রচার করার চেষ্টা করছি এবং আপডেটটা দিয়ে যাচ্ছি। আমরা যেমনটি বলেছিলাম রাত্র 10টা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে এসেছে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে। আবার যারা কর্মরত রয়েছেন তারা আবার বলছেন ভিতরে কিছু ছাই ধোঁয়া দেখা যাচ্ছে। এই পুরো বিষয়গুলো সম্পর্কে জানার জন্য এই মুহূর্তে আমাদের একজন সহকর্মী জুবাইর সানি তিনি রয়েছেন বিমানবন্দরে। আমরা সরাসরি যাচ্ছি সানির কাছে। সানি, কি দেখছেন সেখানে? আগুন নিয়ন্ত্রণে এসেছে এই সংবাদটি কিন্তু আমরা 9টার খবর থেকেই আসছি। আদতে আসলে সেখানে কি চলছে? আগুন কি নিয়ন্ত্রণে এসেছে? ফায়ার সার্ভিসের কয়টি ইউনিট এখন কাজ করছে? আর বিমানবন্দরে যে বিমানগুলো চলার কথা ছিল 9টায় সেটির আপডেটও জানাবেন যে বিমান কোনো ছেড়ে গেছে কিনা। ধন্যবাদ নুসরাত। আমি প্রথমেই বিষয়টা একটু ক্লিয়ার করি যে আগুন নিয়ন্ত্রণ এবং আগুন নির্বাপন এই দুইটি বিষয়ের মধ্যে পার্থক্য রয়েছে। আগুন নিয়ন্ত্রণ বলতে যেটি বোঝায় যে আগুন এখন তাদের নিয়ন্ত্রণ রয়েছে, আগুন আর কোথাও ছড়াবে না। তারপরে যে কাজটা শুরু হয় সেটা হচ্ছে গিয়ে পুরোপুরি নির্বাপনের কাজ। 9টা 21-এ আগুন নিয়ন্ত্রণে আনার তথ্য জানিয়েছে ফায়ার সার্ভিস। এরপরে এখন নির্বাপনের কাজ চলছে, কারণ আপনি জানেন যে এখানে যে কার্গো ভিলেজে প্রচুর মালামাল থাকে, সেখানে কিন্তু অনেক জায়গায় আগুন থাকতে পারে। সেগুলো একদম পুরোপুরি নিভিয়ে ফেলা, সেগুলো পরিষ্কার করা, এই কাজগুলো এখন চলছে। এবং নির্বাপনের ক্ষেত্রে দেখা যায় যে কয়েক ঘন্টা সময় লেগে যেতে পারে। এবং ফায়ার সার্ভিসের আমরা যেটি দেখছি যে ফায়ার সার্ভিসের মহাপরিচালকও কিছুক্ষণ আগে এই একই কথা বলেছেন যে তারা 9টা 21-এ আগুন নিয়ন্ত্রণে এনেছেন, এখন পুরোপুরি আগুন নির্বাপনের কাজটি তারা করছেন। এবং আমরাও এখনও দেখছি, আমার পিছনে ঠিক দেখতে পাচ্ছেন যে এখনও কিন্তু ধোঁয়া উঠছে এই কার্গো ভিলেজটি থেকে। এবং আমরা যতটুকু ভিতর থেকে তথ্য পেয়েছি যে এই কার্গো ভিলেজে আমদানি করা মালামাল রাখা হতো, এবং সেক্ষেত্রে বিভিন্ন কুরিয়ার সার্ভিসের যে মালামালগুলো রয়েছে যেগুলো বিদেশ থেকে আনা হয়, এক্ষেত্রে বিভিন্ন ইলেকট্রনিক্সের মালামাল, গার্মেন্টস ক্ষেত্রে বা ওষুধ শিল্পে ব্যবহার করার কেমিক্যালও থাকতে পারে। তো সে কারণে এই আগুনটা এখন পুরোপুরি আসলে নির্বাপন করার যে কাজ সেটি একটু কষ্টকর হলেও সেটি ফায়ার সার্ভিস পুরোপুরি করে যাচ্ছে। এবং যেটি বলছিলেন যে 37টি ইউনিট আগুন নির্বাপনে কাজ করেছে। এখন পুরোপুরি 37টি ইউনিট কাজ না করলেও এখনও বেশ কয়েকটি ইউনিট আগুন নির্বাপনের পুরোপুরি কাজটি করছে। আমরা এখানে দেখেছি যে প্রচুর পুলিশ সদস্যদেরকে মোতায়েন করা হয়েছে, কারণ বিমানবন্দর এরিয়া কিন্তু খুবই বলা যায় সংবেদনশীল এলাকা। সে কারণে এখানে যেন বহিরাগতরা না ঢুকতে পারেন, সেক্ষেত্রে প্রায় যেটি ডিএমপির পক্ষ থেকে বলা হয়েছে যে প্রায় 5000 পুলিশ মোতায়েন করা হয়েছে। আমরা সেনা সদস্যদের এখানে মোতায়েন দেখেছি, বিমান বাহিনীর সদস্যরা রয়েছেন, এবং তারা চেষ্টা করছেন যে এখানে যেন কেউ বহিরাগত প্রবেশ করতে না পারে এবং আগুন যেন পুরোপুরি নির্বাপন করা সম্ভব হয়। এখন যে বিষয়টি যে এখানে কিন্তু প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে, কারণ জানেন যে এই কার্গো ভিলেজে প্রচুর দামি মালামাল থাকে, সেগুলো অনেক বেশি মালামাল পুড়ে গেছে, কিছু অল্প মালামাল হয়তো তারা সরিয়ে ফেলতে পেরেছিলেন। এবং একই সঙ্গে আরেকটি বিষয় যে এই আগুন কিভাবে লাগলো সেক্ষেত্রে কিন্তু ফায়ার সার্ভিস সুনির্দিষ্ট কোনো তথ্য আমাদেরকে দিতে পারে। ফায়ার সার্ভিস যেটি বলছে সেটি তারা একটা তদন্ত কমিটি গঠন করবে, তারপরে তারা তদন্ত শেষে আসলে জানাতে পারবে। আরেকটি প্রশ্ন যেটি আপনি আমাকে করেছেন যে বিমান চলাচল স্বাভাবিক হয়েছে কিনা, জানেন যে আগুন লাগার পরপরই কিন্তু এখানে বিমান ওঠানামা বন্ধ করে দেওয়া হয়। এরপরে 9টার দিকে বিমান চলাচল আবার স্বাভাবিক হয় এবং তারপরে আমরা বিমান উড়ে যেতে এখান থেকে দেখেছি। বিমান চলাচল এখন পুরোপুরি স্বাভাবিক, কিন্তু এখন যে কাজটি বাকি রয়েছে সেটি হচ্ছে আগুন পুরোপুরি নির্বাপন করা, এখানে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা নিরূপণ করা, এবং একই সঙ্গে আগুন লাগার যে কারণ সেটি নিশ্চিত করা। সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে বিভিন্ন মাধ্যমে কিন্তু বিভিন্ন কথা ছড়াচ্ছে, এবং জানেন যে প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে একটি বিবৃতি দেওয়া হয়েছে, তারা এই আগুন লাগার কারণ খতিয়ে দেখার কথা বলেছে। এখন সেটি বিষয় যে আগুন কিভাবে লেগেছে সেটি এখন খতিয়ে দেখার বিষয়। কিন্তু একটি কথা আমি নিশ্চিতভাবে বলতে পারি যে এখানে প্রচুর ক্ষুদ্র এবং মাঝারি ব্যবসায়ীদের
এবং ক্ষুদ্র এবং মাঝারি যে ব্যবসায়ী তাদের কিন্তু প্রচুর ক্ষয়ক্ষতি হচ্ছে, এটা স্বাভাবিকভাবেই বলা যায়। যারা বিভিন্ন ব্যবসা করে থাকেন তারা কিন্তু এই মালামাল যেগুলো আমদানি করেন সেগুলো কিন্তু এই কার্গো ভিলেজেই রাখে, তো সেক্ষেত্রে বলা যায় যে তাদের প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে। জানি আপনি ওখানে আছেন, এখন পর্যন্ত আমরা নিহতের কোনো খোঁজ পাইনি, কিন্তু ফায়ার সার্ভিসের ইতিমধ্যে বলা হয়েছে যে প্রায় 15 জনের মতো আহত রয়েছেন। তাদের কোনো আপডেট পেয়েছেন কিনা সেটি জানাবেন। আর আপনি যে ক্ষয়ক্ষতির কথাগুলো বলছিলেন, আমরা জানি যে কার্গোতে বিভিন্ন ধরনের মালামাল থাকে, সেখানে এর হিসাবটা তো একটু জটিল। এই সম্পর্কে কি কোনো ব্রিফিং বা কিছু পেয়েছেন কিনা? এক্স্যাক্টলি নুসরাত, এই কার্গো ভিলেজে কিন্তু প্রচুর দামি মালামাল থাকে, যেটি বলছিলাম যে ইলেকট্রনিক্সের মালামালের সংখ্যাটাই আসলে এখানে বেশি, বা বিভিন্ন কার্গো থেকে যে মালামাল কুরিয়ার সার্ভিসের যে মালামালগুলো আসে বাংলাদেশে সেগুলো কিন্তু এখানে রাখা হয়। এই ক্ষতির হিসাব আপনি একদিনে বের করতে পারবেন না, এবং এটি বের করতে হলে সময় লাগবে, যেটি ফায়ার সার্ভিসও যেটি আমাদেরকে বলছে। কিছু মালামাল তারা সরাতে পেরেছিলেন, কিন্তু বেশিরভাগ মালামালই সরাতে পারেননি, সেগুলো পুরোপুরি পুড়ে গেছে। সে ক্ষতির পরিমাণ অনেক, এবং সেটি যখন তারা আসলে নিরূপণ করতে পারবেন সেটি আসলে সময় লাগবে। আর আহতর কথা যদি বলছিলেন, যে ফায়ার সার্ভিস এবং অন্যান্য সংস্থার বেশ কয়েকজন আহত হয়েছে, কারণ আগুন যখন লাগে তখন কিন্তু সেটি নির্বাপন করতে গিয়ে অনেকে আহত হয়। এর মধ্যে 15 জনকে সিএমএসে চিকিৎসা দেওয়া হচ্ছে, কিন্তু হতাহতের কোনো খবর আমরা পাইনি। কিন্তু জানেন যে এই কার্গো ভিলেজে কিন্তু মরদেহ এনে রাখা হয়, যে মরদেহগুলো বিদেশে মারা যায় সেগুলো কিন্তু রাখা হয়। সেগুলোর কি অবস্থা তারও আপডেট আমরা পাইনি, সেটি হয়তো পরবর্তীতে যখন ফায়ার সার্ভিস বা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আমাদের সঙ্গে কথা বলবে তখন সেই বিষয়টা আমরা পুরোপুরি আপডেট পেতে পারি। নুসরাত, জুবাইর সানি, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। নিশ্চয়ই পরবর্তীতে প্রয়োজনে আবারও যোগাযোগ করতে পারি। ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা বিমানবন্দরে অগ্নিকাণ্ডের ঘটনা যে সর্বশেষ আপডেটটি সেটি আপনাদেরকে জানিয়ে দিলাম। এই মুহূর্তে আমরা আমাদের মূল আলোচনায় চলে যেতে চাচ্ছি। আগুনের ঘটনা থেকেই আমরা দুটি বক্তব্য পেয়েছি। আমরা কিছুক্ষণ আগে, জাস্ট 1-1.5 ঘন্টা আগে, অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে একটি বক্তব্য এসেছে, বিবৃতিটিতে উনি সরকারের পক্ষ থেকে বলা হয় যে তাৎক্ষণিক বা দৃঢ় পদক্ষেপ নেওয়া হবে যদি কোনো রকমের কোনো নাশকতা বা অগ্নিসংযোগের, এই যে বিগত কয়েকদিনে যে অগ্নিসংযোগগুলো ঘটেছে তার মধ্যে কোনো প্যাটার্ন বা কোনো ধরনের কোনো যদি পাওয়া যায়, সরকারের পক্ষ থেকেও একটা বিবৃতি দেওয়া হয়েছে, এবং এটা ঠিক 8:45টার দিকে সরকারের বিবৃতিটি এসেছে। এবং সেই সাথে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপির পক্ষ থেকে আরও আগে উনি বলেছেন যে তাদের পক্ষ থেকে, বিএনপির পক্ষ থেকেও বলা হয়েছে যে এক ধরনের প্যাটার্ন বা নাশকতার একটা আভাস ওনারা দেখতে পেয়েছেন, এবং ওনারাও বলেছেন যে এই ধরনের ফ্যাসিস্ট সরকারের কোনো না কোনো গুপ্ত যারা রয়েছেন, যারা মাথা চাড়া দিয়ে রাজনীতি করতে পারছেন না, তারা হয়তো নাশকতার প্রচেষ্টায় এই যে জুলাই সনদ বাস্তবায়ন হলো এবং নির্বাচনমুখী একটি জনগণ এখন সবাই এই পরিবেশকে নাশকতার দিকে নিয়ে যাওয়ার একটি অপচেষ্টা, আপনি কি মনে করছেন? দেখেন, আমি তো এক্সপার্ট নই, মানে আগুন লাগার বা অগ্নিকাণ্ডের প্যাটার্ন বোঝার যোগ্যতাও নেই, শিক্ষাও নেই। এখন সরকার পক্ষ বলতে পারেন, সরকার তো বলতেই পারে তাদের অনেক বিশেষজ্ঞ আছে, অভিজ্ঞতা আছে, অথবা যে কোনো মানে কেস তো একটানা পরপর গোটা 4 এরকম অগ্নিকাণ্ড হয়েছে, এবং 4টার মধ্যে থেকে একটা প্যাটার্ন বার করা নিশ্চয়ই সম্ভব, কিন্তু সেগুলো একটু ব্যাখ্যা করে বললে সুবিধা। তো এরকম না যে কিছু একটা ঘটে গেল, গতকালকে যেহেতু সই হয়ে গেছে অতএব আজকে নিশ্চয়ই একটা নাশকতা হয়েছে, এরকম করে ভাববার বা বলবার কোনো অবকাশ আছে বলে আমি মনে করি না। বরঞ্চ যদি সত্যি সত্যি প্যাটার্ন কিছু পাওয়া যায় অগ্নিকাণ্ডের, আমি তো ধরেন এই ঘটনা যখন থেকে শুনছি তারপর থেকে খুব রেগুলারলি টেলিভিশন বা অন্য কিছু মনিটর করতে পেরেছি তা না, কিন্তু যেটুকু শুনেছি তাতে এইরকম প্যাটার্নের কথা কেউ বলেনি। সাংবাদিকদের কেউ কেউ এটা বলেছেন, এটা একটা নাশকতা বলে সন্দেহ করা হচ্ছে। কেন সন্দেহ করা হচ্ছে? বলে না, এরকম করে লেগে গেল, কোনো টেরি পাওয়া গেল না, তাছাড়া পরপর কয়েকটা হলো হতে তো পারে, এই পর্যন্তই আমি বুঝেছি। এর বেশি কিছু বলা আমি খুব দায়িত্বশীলতার পরিচয় আছে বলে আমি মনে করি না। বরঞ্চ সরকারের উচিত এই ব্যাপারে, তাদের এক্সপার্ট আছে, তারা বলা, এবং সেই ভিত্তিতে এখনই বলতে হবে তা আমি বলছি না, সেই ভিত্তিতে তদন্ত করে একটা সিদ্ধান্তে পৌঁছবার মতো যদি তাদের মনে হয় তাহলে সেই সিদ্ধান্তের কথা জানিয়ে এর উপরে তারা গার্ড রাখতে থাকবে, এখন থেকে ব্যবস্থা দিতে থাকবে যাতে তার ফার্দার কিছু হতে না পারে। আমরা জানি যে গতকাল একটি বড় মানে সরকারি একটি বড় ধরনের আনুষ্ঠানিকতা হয়ে গেল, জুলাই সনদে স্বাক্ষর করেছেন এতগুলো দলের মধ্যে, 30টি দলের মধ্যে প্রায় 24টি দল সেখানে সই করেছেন, 6টি দল না করেছেন, আবার একটি দল আজকে বলেছেন যে রোববারে তারা স্বাক্ষরটি করবেন। এই যে পুরো ব্যাপারটা, আপনার স্বাক্ষর
করেছেন এবং আপনার সংবাদ সম্মেলনে যে আপনি বক্তব্যগুলো দিয়েছেন সেগুলো আমরা দেখতে পেয়েছি। জুলাই সনদের অনেকগুলো বিষয়ে নোট অফ ডিসেন্ট সহ এই যে স্বাক্ষরটি হলো, এটিকে কিভাবে দেখছেন আপনি? খুবই কঠিন প্রশ্ন করছেন। কঠিন কেন বলছি জানেন, মানে কি একটা হয়েছে যে গতকালকে সই করবার পরে প্রধান উপদেষ্টা বক্তৃতা করেছেন এবং তিনি সবসময় যেরকম বলেন একটা ইতিহাস সৃষ্টিকারী ঘটনা ঘটেছে ইত্যাদি ইত্যাদি এরকম করেই বলেছেন। এরকম করেই ভাবতে চাই, কিন্তু ইতিহাসটা কতখানি তৈরি হয়েছে মানে ওখানকার ঘটনা যা ঘটেছে চতুর্দিকে সেগুলো তো দেখেছি, আমরা সবাই দেখেছে। আমার যাই বলেন না কেন, কাউকে দোষ দিচ্ছি না, কাউকে আমি বিশেষ গুণান্বিত করবার চেষ্টা করছি না। যাদের কারণে এই আন্দোলনটা জয়যুক্ত হলো, এই রকম একটা চর্চা আমরা করতে পারলাম, একটা ঐক্যমত্যে পৌঁছে যতদূরই পারি আমরা একটা সনদ সই করতে পারলাম, তারা এটার মধ্যে নাই। এটা আমাকে অন্তত মানে স্বস্তি দেয় না। এদের কি কোনোভাবেই রাখা যেত না? তাদের সাথে গতকালকে আমি দুটো জায়গাতে দুটো টকশোতে ছিলাম। তারা যে কথাগুলো বলল আমার মনে হলো সেটা আলোচনার সাপেক্ষ ব্যাপার হতে পারত, যদিও বিষয়টাই জটিল। মানে জুলাই সনদের আইনি ভিত্তি কি হতে পারে, কিভাবে, এক্সপার্টরাই ভালো করে বলতে পারেনি। ওরা সেই আইনি ভিত্তি চাইছে, কিন্তু সরকারের পক্ষ থেকে এই ব্যাপারে আপনার কাছে মনে হয়নি? কারণ এই 15 ফেব্রুয়ারি শুরু হয়েছে এই যাত্রা, তাই না? জাতীয় ঐকমত্য কমিশনের দফায় দফায় মিটিং, 33তম আমরাও কিন্তু আপডেটগুলো দিচ্ছি। এমন একটি যদি ঐতিহাসিক দিনই হয় তাহলে এনসিপির মতো একটি দল যারা আন্দোলনে এগিয়ে এবং জুলাই সনদ তাদেরই অন্যতম একটি দাবি ছিল যে জুলাই সনদে স্বাক্ষর হতে হবে, তারপরে আমরা নির্বাচনে যাব। সেক্ষেত্রে এনসিপি কালকে সমর্থন করলেন না, স্বাক্ষর দিতে আসলেন না, আবার সংসদ ভবনের পাশে তাদের সাথে ধাওয়া পাল্টা ধাওয়া ধস্তাধস্তির ঘটনা ঘটলো। ব্যাপারগুলো আসলে কিভাবে দেখান? আমি সেটাই বলছি, যেটা খুবই অস্বস্তির আমার কাছে। মানে প্রধান উপদেষ্টা যদিও বলছেন এটা হিস্ট্রি তৈরি করার মতো ঘটনা ঘটেছে, মানে একটা ইতিহাস তৈরি হয়ে গেল কি গেল না এই প্রশ্ন বোধহয় এখনই এরকম করে বলা যায় না। নিশ্চয়ই আমরা একটা ইতিহাস তৈরি করবার চেষ্টা করেছি এবং প্রাথমিক সাফল্য অর্জন করেছি, তাও আমরা বলতে পারি। কিন্তু সেই ইতিহাসের মধ্যে কিছু কিছু প্রশ্নবোধক চিহ্ন থেকে যাচ্ছে, এটাই আমার মূল কথা। এবং ধরেন এইটা যে গতকালকে সই হলে আগের যে ডেটে আমরা বসছিলাম, প্রধান উপদেষ্টা সেই দিনই আমেরিকা থেকে ফিরেছিলেন, ফিরেই তিনি সবার বৈঠক ডাকলেন রাজনৈতিক দলগুলোর। প্রথম দিকে আমাদের মনে হলো কোনো একটা জটিলতা হয়েছে নিশ্চয়ই, না হলে এভাবে উনি ডাকবেন কেন। এর আগে বলা হয়েছিল যে এর পরে আর এই কমিশনের কোনো বৈঠক হবে না, কিন্তু বৈঠকটা বসলো। তো ঢোকার পরে আমি পরিচিত যারা আছেন, কাজকর্ম করছেন, স্টাফ বা অফিসার বা উপদেষ্টাদের লেভেলে তাদেরকে জিজ্ঞেস করলাম কোনো জটিলতা কি হয়েছে। তারা বললেন যাই হয়েছিল মিটে গেছে, এবং সেইভাবেই তারা খুব প্রত্যয় ব্যক্ত করলেন যে আমরা আগামীকালকে সই করবই। সই হলো, কিন্তু তারা তো থাকলো না যাদের সাথে কথা হলো। তারপরে ধরেন ইভেন্টটা যদি দেখেন, খুবই মিসম্যানেজড একটা ইভেন্ট। মানে আমার কীরকম লেগেছে বলি, ধরেন এলডি হল থেকে রোস্ট্রামে যেতে যেইখানে অনুষ্ঠানটা হচ্ছে, কোয়ার্টার কিলোরও কিছু বেশি হবে। মোস্তফা জামাল হায়দার আমাদের মধ্যে সিনিয়র মোস্ট ছিলেন, হাঁটতে পারছেন না ঠিক মতো, 80-র উপরে বয়স হয়েছে, 11 দফা আন্দোলনের নেতা ছিলেন। ওরা বললেন যে গাড়ির ব্যবস্থা আছে, কিন্তু গাড়ির ব্যবস্থা করতে পারলেন এটুকু নেওয়ার জন্যে। তবে ওখানে গেলাম যে আমরা যাবার পরে মানে সব ছাতাও ছিল না ঠিক মতো, সব কিছু মিলিয়ে একটা বিশৃঙ্খল অবস্থা মনে হয়েছে। আপনার কাছে কি মনে হচ্ছে খুব তাড়াহুড়া এটা করতে হবে, এরকম একটা তাড়া ছিল? তা মনে হয় নাই, আমার কাছে ইনএফিসিয়েন্সি মনে হয়েছে। মানে ধরেন যে রাষ্ট্র পরিচালনার অভিজ্ঞতা তাদের নেই, এইরকম বড় অনুষ্ঠান করবার অভিজ্ঞতা তাদের নেই, ফলে অগোছালো। এবং এই যে আপনার যারা এনসিপির যারা আছেন তাদের সাথে তারা কথা বললেন, তার আগের দিন আমি যতদূর জানি সারা রাত কথা বলেছেন, দুপুরে কথা বলেছেন, কিন্তু কোথাও পৌঁছাতে পারলেন না। ঐক্যমত্যের ভিত্তিতেই সব কিছু হবে, কিন্তু কিছু আমাদের আজকে আলোচনার বিষয়টি এটি, এই যে জাতীয় ঐক্যমত এবং ঐক্যমত থেকে আসলে আমরা গেলাম কিনা, এই ব্যাপারটার অ্যান্সারটা আমরা আরো খোঁজার চেষ্টা করবো। একটা বিরতির সময় হয়েছে, বিরতির পর আমরা আসছি। দর্শক আপনারা দেখছেন আড়াই সেলেস্টের জনতন্ত্র গণতন্ত্র। আমরা এই মুহূর্তে একটা বিরতিতে যাচ্ছি, বিরতির পর এসে নিশ্চয়ই আলোচনা আরো বাড়াবো।
দর্শক বিরতি পরে সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি আরআইএসএলসি গণতন্ত্র অনুষ্ঠানে। আমরা আলোচনা করছিলাম জুলাই সনদ এবং এর ঐক্য কতদূর। ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন মাহমুদ রহমান মান্না, ইতিমধ্যে ছিলেন, সেই সাথে ডক্টর আসাদুজ্জামান রিপন, বিএনপি ভাইস চেয়ারম্যান, আপনাকে স্বাগত জানাচ্ছি। সেই সাথে আমাদের মধ্যে আলোচনার জন্য আর উপস্থিত হয়েছেন বাসদের সহ সাধারণ সম্পাদক রাজিকুজ্জামান রতন, আপনাকেও স্বাগত জানাচ্ছি। আমরা কথা বলছিলাম জুলাই সনদ নিয়ে। অন্তর্বর্তীকালীন সরকার বলছেন, যেমনটি তারা বলেছেন এবং মান্নান যে উনিও বলেছেন, যে একটি ঐতিহাসিক জুলাই সনদ স্বাক্ষরিত হলো এবং মেজরিটি যে দল তারা স্বাক্ষর করেছেন, অল্প কিছু দল স্বাক্ষর করেনি, তার মধ্যে রাজিকুজ্জামান রতন বাসদও সেখানে রয়েছেন। ঠিক কোন কারণে আপনারা সেখানে স্বাক্ষর করেনি? ধন্যবাদ। ঘটনাটা ঐতিহাসিক, কিন্তু তাৎপর্যটা কতখানি ঐতিহাসিক হবে এটা নির্ভর করবে আগামী দিনে কর্মকাণ্ডের মধ্য দিয়ে। আমরা বাসদের পক্ষ থেকে এবং আমাদের বামপন্থীদের জোট, বাম জোট, গণতান্ত্রিক জোটের পক্ষ থেকে বলেছিলাম যে এই যে একটা সনদ প্রণয়ন প্রক্রিয়া চলছে, অনেকগুলো বৈঠক করেছে, প্রায় 7 মাস ধরে তো বৈঠক চলেছে, দফায় দফায় বৈঠক হয়েছে, কিন্তু আমরা বলেছিলাম যে ভিত্তিটাকে আড়াল করে কোনো কিছু করাটা ঠিক হবে না। আমরা বলছি যে বাংলাদেশে গণ অভ্যুত্থান হয়েছে, তা প্রথমত বাংলাদেশ নামক দেশটাকে তো ভাবতে হবে। তা বাংলাদেশ নামক দেশটা হচ্ছে 1971 সালে। ফলে 71কে ছোট করে 24কে বড় করার এই প্রবণতার প্রথমে আমরা আপত্তি করেছিলাম। তারপর বলেছিলাম যে বাংলাদেশ নামক রাষ্ট্রটা গড়ে ওঠার ক্ষেত্রে তার মৌলিক কিছু অঙ্গীকার ছিল, তার সাংবিধানিক কিছু ভিত্তি ছিল। তো মৌলিক অঙ্গীকার এবং সাংবিধানিক ভিত্তি এগুলোকে কোনোভাবে যদি অসম্মানিত করা, আড়াল করা, এগুলোকে অন্য কিছু দিয়ে সুপারসিড করে যাওয়ার চেষ্টা করা, সেটাকে আমরা ঠিক মনে করি। ফলে আমার এই জায়গায় ছিল আমাদের প্রথম আপত্তি। দ্বিতীয় আপত্তি হলো যে আমাদের এখানে 84টা পয়েন্টে যখন কথা হয়েছে, তার মধ্যে 19টা ছিল সাংবিধানিক বিষয় নিয়ে। এর মধ্যে তো একমত হওয়ার বিষয় আছে অনেকগুলো, দ্বিমত হওয়ার বিষয় অনেকগুলো আছে, এবং নোট অফ ডিসেন্ট দেওয়া অনেকগুলো বিষয় আছে। এখন অঙ্গীকারনামার 2 নম্বর জায়গায় বললো যে পূর্ণাঙ্গভাবে এটাকে গ্রহণ করা হলো। আচ্ছা, তাহলে আমাদের নোট অফ ডিসেন্টগুলো যাবে কোথায়? তাহলে যে প্রশ্নে আমরা দ্বিমত করেছিলাম সেগুলো কোথায় যাবে? তাহলে তো পুরোটাই পূর্ণাঙ্গ, ফুল প্যাকেজ হয়ে গেল এটা। 3 নম্বর বিষয় হলো যে ভবিষ্যতে এটা নিয়ে কোনো আদালতে প্রশ্ন করা যাবে না, আদালতে উত্থাপন করা যাবে না। তা আমরা বললাম আমাদের বর্তমান দিয়ে কি আমরা ভবিষ্যৎকে আটকে রাখবো? ফলে 3টা বিষয় ছিল আমাদের আপত্তির প্রধান কারণ। আমরা সমস্ত তর্ক বিতর্ক আলাপ আলোচনায় ছিলাম। আমরা জানি যে আমাদের সব কথাই গ্রহণযোগ্য হবে না, আবার আমরা এটাও জানি যে আমাদের কথাটাও আবার এখানে লিপিবদ্ধ থাকতে হবে। কারণ আজ থেকে 20 বছর পরে যখন কেউ এটা অ্যানালিসিস করবে যে একটা এত বড় একটা অভ্যুত্থানের পরে 1 বছরের মধ্যে অভ্যুত্থানের আকাঙ্ক্ষা, সেটাকে কিভাবে একদল ক্ষমতায় থেকে আকাঙ্ক্ষাটাকে দুর্বল করে দিল, স্বপ্নটাকে ধূসর করে দিল এবং চেতনাটাকে ব্যবসায় রূপান্তরিত করলো, সেগুলোরও কিন্তু আমাদের প্রশ্ন সেদিন তুলতে হবে, কিন্তু কেউ তুলবে। আপনারাও কিন্তু 3টি উত্থাপন করেছেন, আর এনসিপি থেকে জনাব নাহিদ উনিও কিন্তু 3টি প্রস্তাব উত্থাপন করেছেন যে এটি জুলাই সনদে এবং আদেশের খসড়ার মধ্যে তারা দেখতে চান। ওনারাও কিন্তু 3টিই বলেছেন। 3টির মধ্যে সবগুলো আপনাদের সাথে মিলে যাচ্ছে, আমি সেটা বলছি না, কোনোটাই মিলে নাই আমাদের সঙ্গে, কোনোটাই মিলে নাই। কিন্তু ওদের বিষয়টা ছিল ওরা জুলাই সনদটাকে আইনি রূপ দিতে চেয়েছে। আমরা বলেছিলাম কখনোই কোনো আইন সংবিধানের উপরে যেতে পারবে না, ফলে ওইখানেও ওদের সঙ্গে আমাদের একটা বিরোধ আছে। কিন্তু তারা দুটো জিনিস করতে চেয়েছে, একটা এটা তাদের বিষয়, তারা বলবে, কিন্তু তাদের সঙ্গে কিন্তু ফিলোসফিক্যালি আমাদের মিল ছিল না, আর টেকনিক্যালিও আমাদের পার্থক্য। আমরা ডক্টর আসাদুজ্জামান রিপন আপনার কাছে আসতে চাচ্ছি এই মুহূর্তে। জুলাই সনদ দিয়ে শুরুর দিকে এমন একটা রিপ্রেজেন্টেশন ছিল এবং সোশ্যাল মিডিয়াতেও যে আলোচনাগুলো হয়েছে যে বিএনপি সনদের ব্যাপারে নোট অফ ডিসেন্ট দিয়েছে প্রথম যখন আলোচনাটি 15 ফেব্রুয়ারিতে শুরু হলো এবং তার পরবর্তীতে দ্বিতীয় ধাপেও। এখন দেখা যাচ্ছে বাস্তবিক হারে গতকালকে যখন জুলাই সনদ হলো এবং বিএনপিকে খুবই উচ্ছ্বসিত মনে হচ্ছে এবং খুবই স্বতঃস্ফূর্তভাবে বিএনপি সহ আরও যে 24টি দল, সবগুলো দল একসাথে জুলাই স্বাক্ষরিত করেছে। আপনার ব্যাপারটা কেমন করে দেখছেন? আর যে 6টি দল স্বাক্ষর করেনি, এই পুরো বিষয়টাকে কিভাবে দেখছেন? যেভাবে আপনি দেখেছেন, পুরো জাতি যেভাবে দেখেছে বিষয়টা আমি এভাবেই দেখছি আর কি, তাই না? মান্না ভাই যেটা বলেছেন আমি ঠিক একইভাবে বলতে চাই যে এটা একটা ঐতিহাসিক ঘটনা। বাংলাদেশের ইতিহাসে এতগুলো রাজনৈতিক দল জাতীয় ইস্যুতে, জাতীয় আকাঙ্ক্ষার প্রশ্নে, প্রত্যাশার প্রশ্নে একসাথে দীর্ঘ সময় বসে তর্ক করা, বিতর্ক করার মধ্য দিয়ে একটি জায়গায় পৌঁছেছে, এটা কিন্তু একটা বিরল ঘটনা। এই ঘটনাটাকে আপনি ছোটোখাটো ঘটনা বলা যাবে না, নিঃসন্দেহে একটা অনেক বড় ঘটনা। অনেক আলোচনা হয়েছে, অনেক বিষয়ের মধ্য দিয়ে তারা অনেকগুলো বিষয়তে একমত হয়েছেন। এটা সত্য যে সমস্ত রাজনৈতিক দল সমস্ত পয়েন্টে একমত পোষণ করবেন, এটা তো প্রত্যাশিত না।
এবং অন্যান্য রাজনৈতিক দলের ভিন্ন অবস্থান থাকবে, ভিন্ন দর্শন থাকবে, সেটা স্বাভাবিক। উনি মানে যে কথাগুলো বলছিলেন যে আড়াল করা বা ইয়ে করার কথাগুলো বলেছিলেন, যেমন ধরুন আমি আগেও আলোচনায় এই কথাগুলো বলি, যেমন আপনার রাষ্ট্রের 4 মৌলনীতির নামে আমাদের সংবিধানে যা কিছু সন্নিবেশিত হয়েছে তার মধ্যে অন্তত 2টো বিষয় মধ্যে কোনো ঐকমত্য কোনো কালেই ছিল না। আমি যদি বলি যে যেই 72 সালে যে সংবিধানটি প্রণীত হয়েছিল, 72 সালে সংবিধানটি প্রণয়ন করেছিলেন কারা? 1970 সালের নির্বাচনে তৎকালীন সময় যারা আওয়ামী লীগ থেকে যারা নির্বাচিত হয়েছিলেন এবং পাকিস্তানি কর্তৃপক্ষ মানে তাদের কাছে ক্ষমতা হস্তান্তর করেনি, অর্থাৎ জনগণের নির্বাচিত প্রতিনিধিদেরকে সম্মান জানায়নি, তার জন্য তো আমাদের মানে ব্রেক হলো আপনার পাকিস্তানের সাথে এবং আমাদের মুক্তিযুদ্ধ হলো, আমরা দেশ পেলাম ইত্যাদি। ওই তৎকালীন পাকিস্তানের প্রাদেশিক পরিষদ এবং জাতীয় পরিষদের সদস্যরা পাকিস্তানের, তারাই তো সংবিধানটি মানে তৈরি করেছিলেন। শেখ মুজিবুর রহমান তার 6 দফার মধ্যে আন্দোলনের কোনো সময় তিনি কি জাতির সামনে তখন বলেছিলেন যে তিনি যদি প্রধানমন্ত্রী হন, তার দলকে যদি নির্বাচিত করা হয় তাহলে তিনি বাংলাদেশকে একটি ধর্মনিরপেক্ষ পাকিস্তানকে একটি ধর্মনিরপেক্ষ রাষ্ট্র করবেন? উনি কখনোই তা বলেননি। উনি কখনই বলেননি তখনকার ভোটারদের কাছে যে পাকিস্তানকে তিনি একটু সমাজতান্ত্রিক রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করতে চান, তা বলেননি। কিন্তু আমরা দেখলাম যে আমাদের সংবিধানের মধ্যে সমাজতন্ত্র মানে বসলো, আমরা দেখলাম সেখানে আপনার কি বলে ধর্মনিরপেক্ষতা শব্দ 2টো বসলো। এটার জন্য কোনো আলোচনা ছিল না, কনসেনসাসও ছিল না, গণভোটও ছিল না, কিছুই ছিল না। আবার এর পরবর্তীতে আমরা সংশোধনে দেখলাম সমাজতন্ত্রের ব্যাখ্যা এলো, সেখানে বলা হলো যে সামাজিক ন্যায় বিচার অর্থে সমাজতন্ত্র। তাহলে এই যে রাষ্ট্রের মূলনীতি নিয়ে কথাগুলো এনসিপি যে গেল না এই ব্যাপারটাকে হাইলাইট করছে। আমি তো দেখছি যে 30টি দলের মধ্যে 24টি দলই গেল। হ্যাঁ, তাহলে কেন আমরা 6টি দল নিয়ে আলোচনা করছি? আপনার কাছে কি মনে হয়? না, 6টি দল নিয়ে আপনি আলোচনা করবেন না কেন? তাদের তো একটা ভিন্ন অবস্থান থাকতেই পারে। সেটা আমি বলতে চাই, যদি একটি দলেরও যদি ভিন্ন অবস্থান থাকে সেটাও আপনি আলোচনা করতে পারেন না তা নয়। তবে এটা ঠিক যে যারা এতদিন সেখানে আলোচনায় অংশ নিয়েছিলেন, আলোচনা করেছেন, তারা সবাই যদি ঐকমত্যে আসতে পারতেন ভালো হতো। সবচেয়ে বিষয়টা হলো কেচিয়ে ফেলেছেন সরকার। কীরকম কেচিয়ে ফেলেছেন সরকারকে কেন সমস্ত বিষয়ে ঐক্যমত্য হওয়ার পরে তারপরে চার্টার সাইন করতে হবে? ইনিশিয়ালি তো প্রধান উপদেষ্টার একটা বক্তব্য ছিল যতগুলো বিষয়টা রাজনৈতিক দলগুলো কাছাকাছি আসবে, নৈকট্যের মধ্যে পৌঁছবেন, একমত হবেন যেই সমস্ত সেই বিষয়গুলো নিয়ে একটা স্বাক্ষর করা হবে এবং বাকিরা পলিটিক্যালি তারা যার অবস্থান থেকে তারা সেটেল করবেন। কিন্তু গোলটা বাদলো সেখানে যখন দেখা গেল যে অন্য সবাইকে সব বিষয়ের মধ্যেই আপনার ঐক্যমত্যের মধ্যে আনার চেষ্টা করা হলো, তখন তাতে করে নোট অফ ডিসেন্টের ব্যাপার আসলো, তাতে করে যেটা হলো ফাইনালি সনদ স্বাক্ষর থেকে রাজনৈতিক দলগুলো বিরত থাকলো। এর মধ্যে আরও ঘটেছে যে সমস্ত রাজনৈতিক দলগুলো দেখা গেল যে স্বামী স্ত্রী অথবা শালা সম্বন্ধী ছাড়া আর দলের কোনো সদস্য নাই, সে সমস্ত রাজনৈতিক দলগুলোকে নিয়েও আলোচনা হলো। একটা স্ট্যান্ডার্ড মেনটেন করা উচিত ছিল মোটামুটি, যে আপনি রাজনৈতিক দল বলতে কি বোঝায়, রাজনৈতিক দল কাদের সাথে আপনি আলোচনা করবেন, এই সবকিছু মিলিয়ে বিষয়গুলোকে অনেক বেশি জটিল করা হয়েছে। আমাদের একটা বিরতিতে দিতে হবে, তারপর আমি আপনার কাছে একই বিষয়ে জানতে চাচ্ছি যে 6টি দল এলো না এবং আপনারা যারা স্বাক্ষরটি করলেন, এখানে ভিন্নতার জায়গায় এবং আমাদের প্রাপ্তির জায়গায় আমরা ঐক্যমত আসতে পেরেছি? ঐক্যমত তো আসতে পারিনি, তারা আবার সই করলো না কেন? তো পারিনি। প্রশ্ন কি জব এখন চাচ্ছেন আপনি নাকি পরে? এইখানে বেশ কিছু মৌলিক বিষয় আছে। তো যেমন বাম সংগঠনগুলো যেটা করেনি কেন, তারা কিন্তু বলেছে কারণ আপনাকে বলতে হবে যে এই প্রশ্নগুলোর জবাব এটা কেউ তো বলেনি, আমরা বলি, কারণ আমাদের দায়িত্ব হিসেবে যেটা আমরা বলবো। কিন্তু ধরে যদি আমাকে বলতেন যেরকম করে রিপন বললেন না এখন খুবই ক্যাটেগরিক্যালি, যে তখন যে এটা ইনকর্পোরেট করা হলো কনস্টিটিউশনের মধ্যে সমাজতন্ত্র কিংবা ধর্মনিরপেক্ষতা, এটা তো কোনো সময় মানুষের কাছে নিয়েই যাওয়া হয়নি। তা আপনি কীভাবে আনলেন? শুধু শেখ মুজিব বলে নিয়ে আসলেন। যদি তাই হয়ে থাকে তাহলে এতদিন পরে সব যখন বদলে গেল, তার আগে খেয়াল করেন সমাজতন্ত্রের জায়গায় সামাজিক ন্যায় বিচার বা সুবিচার তো আগেই আসছে,
বিএনপির আমলেই, তখন এটা তো হুলস্থুল হয় নাই, সেটা বদলে গেছে। হ্যাঁ, তখন তো বদলে গেছে। এবং এখন ধরেন আমার কাছে যদি বলেন, আমি তো মনে করি যে না, সমাজতন্ত্র এখন ফিজিবল না। বিশেষ করে রাশিয়াতে, ইস্ট ইউরোপে সব জায়গাতে সমাজতন্ত্র গুড়িয়ে গেছে। চায়নাতে যেটা সেটাকে সমাজতন্ত্র বলি না আমি, এটা এক ধরনের মানে ব্যানারটা সোশ্যালিজমের ভেতরে যা চলছে সে একদম ফ্রি ইকোনমির কাজকর্ম চলছে। তাহলে এইটা রেখে কী লাভ? আবার একইভাবে ধরেন এইবারে এই আলোচনার সময় আসছে যখন আপনি এই ধর্মনিরপেক্ষতার কথা বলছেন, তখন অনেকে আপত্তি করেছেন ধর্মনিরপেক্ষ কেন হবে। মানে আমি কিন্তু ধর্মনিরপেক্ষতার কনসেপ্টের বিরুদ্ধে না, কিন্তু সেইখানে বহুত্ববাদের কথা আসছে। বহুত্ববাদের সাথে গণতন্ত্রের সম্পর্ক তো খুবই ঘনিষ্ঠ, তাহলে এটা থাকা উচিত। কিন্তু এই ডিসকাশনগুলো ভালো করে এখানে হয়নি। এবং তারপরে যেরকম করে বাদ দেওয়া হয়েছে 150 সম্ভবত, এটা ওটা বাদ দিতে গিয়ে মুক্তিযুদ্ধের যে ঘোষণা ছিল সেটা বাদ পড়ে গেছিল একদম শেষ দিনের আগে। অনেক আলোচনা এসেছে যে শেষ দিনের আগের দিন আমরা বলেছি যে এটা যদি না থাকে তাহলে আমরা কেউ কিছু সই করতে পারবো না। তখন প্রফেসর আলিজাজ বললেন যে এটা আমরা ইনকর্পোরেট করব। সেটি ইনকর্পোরেট করে কিন্তু এখনো দেখায়নি। তার মানে ডিফারেন্সগুলো তো বেসিক্যালি রয়েছে। আর সবার উপরে যে বিষয়টা আছে, যে কথা রতন বললেন, সেটা কি? আপনি বলছেন যে জুলাই সনদের একটা আইনি ভিত্তি চাই। মানে আপনি অ্যাজ ইফ পরবর্তী পার্লামেন্ট কি করবে তা এখন বলে দিচ্ছেন, তোমার এই কাজ করতে হবে বা তোমার এই আইন মেনে চলতে হবে, তোমাকে এই ফরম্যাটের মধ্যে কাজ করতে হবে। আপনি তো বলতে পারেন না কোনোভাবেই আইন মানে যে কোনো একটা ল দিয়ে পার্লামেন্টের উপরে সেটাকে প্রতিস্থাপন করতে দিতে পারবেন না। এই বিষয়গুলোতে অস্পষ্টতা রয়ে গেছে। তারপরে ধরেন যে নোট অফ ডিসেন্টের কথা যেগুলো বলা হয়েছে, এই নোট অফ ডিসেন্ট মানে একটা আছে না, আমরা 10 জন মিলে আলোচনা করছি, প্রায় সবাই একমত, একজন বললো না আমার এই ব্যাপারে দ্বিমত আছে, আমি নোট অফ ডিসেন্ট রাখছি, মানে ভিন্ন মত প্রকাশ করছি, কিন্তু আপনারা এগিয়ে যেতে পারেন, আমি এটার সাথে আছি। কিন্তু বিএনপি বা অন্যরা সেই রকম করে বলেনি। তারা বলেছে আমাদের ভিন্ন মত আছে, এই ভিন্ন মত আমাদের কেন ভিন্ন মত আছে সেটা আমরা কেন ভিন্ন মত আছে সেটা সেটা তো বলেছে। পরবর্তীতে পার্লামেন্টে যখন যাব, নির্বাচনে যাব, জনগণের ম্যান্ডেট নিয়ে আমরা এটা ফয়সলা করব। তো তাহলে ঐক্যবদ্ধ কোথা থেকে হলো? এগুলো হয়নি তো, এটাই রিয়েলিটি। জনাব নাহিদ ইসলাম এনসিপির যে প্রধান, উনি বলেছেন সনদ সই অনুষ্ঠানে যারা গিয়েছে তারা জনগণ থেকে ছিটকে গেছে। তার মানে আপনারা কি মনে করছেন যে স্বাক্ষর করে জনগণের কাছ থেকে দূরে চলে গেছেন, আর ওনারা স্বাক্ষর না করে জনগণের যে আশা আকাঙ্ক্ষা তারই প্রতিফলন করছেন? এই বিষয়ে আমরা আসবো একটা বিরতির পরেই আলোচনাটা আসতে যাচ্ছি। দর্শক, আপনারা দেখছেন আরআইসিএল স্টিল জনতন্ত্র গণতন্ত্র। আর একটা বিরতির সময় হয়েছে, বিরতির পরে ফিরছি। দর্শক, বিরতির পর সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি। আপনারা দেখছেন আরআইসিএল স্টিল জনতন্ত্র গণতন্ত্র। আমরা সরাসরি আলোচনায় যাচ্ছি। এই পর্যায়ে জনাব মাহমুদুর রহমান মান্না, আপনাকে দিয়ে আমি শুরু করতে চাচ্ছি। আপনার কাছ থেকে গিয়েছিলাম, একটা প্রশ্ন রেখেছিলাম বিরতির আগে, যে যখন সনদ থেকে ছিটকে গেছে যারা, জনগণ থেকে যারা সনদে স্বাক্ষর করতে গেল তারা নাকি জনগণ থেকে ছিটকে গেছে। এই যে নাহিদ ইসলামের মন্তব্য, এটাকে কিভাবে দেখছেন? মানে মুশকিল কি জানেন, গতকালকে আমি দুটো টক শোতে তাদের 2 জন নেতার সাথে ছিলাম। এরা সব জয়েন্ট সেক্রেটারি লেভেলের। উভয়ই আমার কাছে বলেছেন আমরা কিন্তু এই প্রসেস থেকে বেরিয়ে যাইনি। আমি যখন বললাম যে আমার কাছে খুব কষ্ট লেগেছে যে যারা এই অভ্যুত্থানটা সম্ভব করলো, যাদের কারণে এই সাইনিং ইন সেরেমনিটা হলো, তারাই নাই, খারাপ লাগে তো। তখন বলছে যে আমরা তো বাইরে যাইনি, আমরা এটার ভেতরে আছি এবং আমরা ফিরে আসব, আমাদের সাথে কথাবার্তা হচ্ছে, হলে আমরা সই করব। এইটার সাথে ওদের নিজেদের দলের কথা বলছে। একজনের নাম তুষার, আর একটা মেয়ে, ওর নাম আমি ভুলে গেছি। তুষারকে নিশ্চয়ই চেনে। মানে এনসিপি নিজেরা আলোচনা করছেন এবং তার পরবর্তীতে টক শোতে আমার সাথে তারা জনগণের উদ্দেশ্যে টক শোতে বলছে। আমি বলেছি যে তোমরা বাইরে চলে গেলে যে এটা খারাপ লাগছে। তারা বলছে না, আমরা বাইরে যাইনি, আমরা ফিরে আসব। ওই যে 31 তারিখ পর্যন্ত সময় বাড়ানো হয়েছে না, আলোচনা হবে, হলে পরে কথা বললে তারা আবার সই করতে পারে, তারা বলছে। এখন তাদের প্রেসিডেন্ট যদি বলে যারা সই করেনি, যারা করেছে তারা ছিটকে পড়েছে, মিলল নাকি? ওদের যে নেতার যা ইচ্ছা তাই বলে। পলিটিক্সের মধ্যে কখনো এরকম ইনডিসিপ্লিন জিনিস, এটা ক্লাব না তো, এটা একটা যাত্রাগানের জিনিস। এটা একটা মানে একটা সুনির্দিষ্ট লক্ষ্যে, একটা কর্মপদ্ধতির ভিত্তিতে, একটা নিয়ম শৃঙ্খলার মধ্যে দিয়ে একটা যাত্রা। তো তারা তো সেটা করছে না। ফলে তাদের এই কথাকে আমি কোনো ভ্যালু দিচ্ছি না। কারণ আমি মনে করি
যারা ধরেন দুদিন আগে উপদেষ্টা ছিল আজকে বলছে উপদেষ্টারা সব কি বলে সেফ এক্সিটের জন্য চেষ্টা করছে। অদ্ভুতটা। আপনি যখন ছিলেন তখন আপনার কি ছিল? মানে সীমান্ত পাড়ি দেওয়া না, কত কথাবার্তা বলছে, মানে এগুলো এত ইম্প্যাচিউর কথা, পলিটিক্যাল কথা একটাও নয়। এই জন্য এদেরকে আমি এরকম করে বিবেচনা করি না। আমি বরঞ্চ বলি যে ধরেন আমি কিন্তু সমালোচনা করলাম এখানে আপনার সাথে কথা বলতে, অন্যান্যরা সমালোচনা করেছেন। সমালোচনা সত্ত্বেও আমি বলছি ফ্যাসিবাদ বিকল্প নাই। এখন আপনি যদি সই না করেন, আপনি এটাকে ব্লক করে দেন, তাহলে ইলেকশন হবে না। তো অতএব দেখেন শ্রীলঙ্কা কিংবা নেপাল তারা তো ইলেকশন করেছে, কোনো সংস্কারের জায়গাতেও যায়নি, তো তারা তাদের জায়গা তো মোটামুটি সেটেল হয়েছে। অনেক ইকোনমিক ক্রাইসিসও তারা সলভ করেছে, ডেট অনেক সার্ভিস করে ফেলেছে। তো আমাদের এইখানেও এই একটা বিষয়ের মধ্যে বিতর্ক করতে গিয়ে আমরা সর্বনাশ করলাম। তবে আমি যদি এরকম করে বলি, যতগুলো নোট অফ ডিফারেন্স হয়েছে বা ডিসেনশন হয়েছে, সরকার এগুলো চিহ্নিত করে কথাবার্তা বলে 10 দিন 15 দিনের মাথায় এটার উপরে গণভোট দিয়ে দিতে পারে। তো গভর্নমেন্ট গণভোট দিতে পারে, তার জন্য তার যে আইনি সাপোর্ট দেওয়ার দরকার ছিল সেটা দিতে হবে। জানি না সেটা কীভাবে নেওয়া যায়, কিন্তু দিয়ে সরকারি এই গণভোটের আয়োজন করতে পারতো। এখনও তো সরকার কি করতে হবে, এটা এত বড় এক্সারসাইজের দরকার কি ছিল? এই পর্যায়ে রাজীব কুমার রতন, আপনার কাছে আমি আসতে চাচ্ছি একটা প্রসঙ্গ নিয়ে, যে আমরা যেমন মাহমুদুর রহমান মান্নান বললেন যে নির্বাচনটা দেয়াটা হচ্ছে জরুরি, কারণ হচ্ছে আমরা দুটো এক্সাম্পলও বললেন যে শ্রীলঙ্কা আর নেপালে তো সরাসরি নির্বাচনের পথে তারা চলে এবং সেটেল ডাউন করার একটা পদ্ধতি। আমরা তো অনেকটা পিছিয়ে গিয়েছি, যেহেতু ফেব্রুয়ারিতে নির্বাচনের দিনক্ষণে দেয়া আছে। সেক্ষেত্রে আপনারা কি এটা মনে করছেন যে নির্বাচনটি খুব জরুরি জনগণের স্বার্থ রক্ষার জন্য? নির্বাচন ছাড়া ভবিষ্যৎ কি বাংলাদেশের? নির্বাচন ছাড়া অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা হস্তান্তর করবেন কিভাবে? একটা অভ্যুত্থানের মধ্য দিয়ে সরকার এসছে, তার মানে কি আর একটা অভ্যুত্থানের মধ্য দিয়ে ক্ষমতা ছাড়তে হবে? তাহলে বাংলাদেশে একটা আন্দোলন এবং অভ্যুত্থানের দেশ। আমি আমারটা শেষ করি। আন্দোলন এবং অভ্যুত্থানের দেশ, এখানে দুইটা যেমন গণ অভ্যুত্থান হয়েছে, দুইটা সামরিক অভ্যুত্থানও হয়েছে। তাহলে আমরা কি সেই ধরনের অপেক্ষায় আছি? তাহলে একমাত্র যদি বলি শান্তিপূর্ণভাবে সম্মানজনক ক্ষমতা হস্তান্তরের পথ হচ্ছে নির্বাচন, সেই নির্বাচনের দিকে যেতে হবে। আর একটা পয়েন্ট একটু বলতে চাই, আমাদের মুক্তিযুদ্ধের পরে যে সংবিধান রচিত হয়েছে সেটা যে গণপরিষদ, একটা খেয়াল করে দেখুন তো পাকিস্তানের গণপরিষদ কীভাবে রচিত হয়েছে। পাকিস্তানের গণপরিষদ গঠিত হয়েছিল 1947 সালের 11ই আগস্ট। পাকিস্তান স্বাধীন হয়েছে 14ই আগস্ট, স্বাধীনতা ঘোষণা করেছে। 11ই আগস্টে গণপরিষদ গঠন হয়ে সেই গণপরিষদ 1956 সাল পর্যন্ত কাজ করে 56 সালে সংবিধান তৈরি করেছে। ভারতের গণপরিষদ হচ্ছে কত? 1946 সালের জুলাই মাসে। এই গণপরিষদ 4-5টা মিটিং করার পরে তারপরে ভারত স্বাধীন হয়েছে এবং ভারতের সংবিধান হয়েছে 1953 সালে। ফলে পৃথিবীর সমস্ত দেশে এরকম অনেক কিছু আছে। ফলে যেটা হয়ে গেছে সেটাকে নিয়ে নতুন করে প্রশ্ন তোলা মানে কি? আমি কি ইচ্ছা করলে বাংলাদেশের স্বাধীনতার এখন অস্বীকার করে ফেলতে পারবো? এটা কি পেন্সিল যে একদিক দিয়ে লিখলাম আরেক দিকে রাবার দিয়ে মুছে দিলাম? আমরা বলেছি এই বিষয়গুলো আমাদের একটা সেটেল ফ্যাক্টকে আনসেটেল করার দরকার নেই। দরকার হচ্ছে আমাদের ভবিষ্যৎ কোন দিকে যাবে। ভবিষ্যৎ দেশটা আমরা গণতন্ত্র পেতে চেয়েছি, আমরা একটা দুঃশাসন থেকে মুক্তি পেতে চেয়েছি, ফ্যাসিবাদের কবল থেকে বাংলাদেশকে মুক্তি পেতে চেয়েছি। আর যে সমাজতন্ত্রের কথা বললেন রিপন ভাইদের দলই কিন্তু একসময় সামাজিক ন্যায় বিচার এই অর্থে সমাজতন্ত্র প্রতিষ্ঠা করেছিল। আমরা স্বাক্ষর করিনি এবং এইটা কিন্তু পরিষ্কার হওয়া না, একটা পরিষ্কার হওয়া উচিত। এই সনদের সঙ্গে নির্বাচনের কোনো সম্পর্ক নেই। ফলে এই সনদ থাকলেই কি আর না থাকলে কি নির্বাচন বাধাগ্রস্ত হবে না? নির্বাচন বাধাগ্রস্ত করার জন্য অনেক নাটক হতে পারে, কিন্তু এই যে কালকে সংসদের গেটে আন্দোলন হলো, একটা ধস্তাধস্তি ঘটলো, স্বাক্ষর করলেন না এবং তার পরবর্তীতে দফায় দফায় এনসিপি থেকে এবং বিভিন্ন দল থেকে যে বক্তব্যগুলো, মূলত এনসিপি থেকে বক্তব্যগুলো আসছে, এগুলা কেন তাহলে? সেটা তো ইন্টারিম বলবে, সেটা জবাব তো ইন্টারিম দেবে। কালকে যে নাটকটা হয়েছিল এটা খুব দুর্বল নাটক হয়েছে। অল্প কয়েকজন মানুষ গিয়ে তারা জুলাই যোদ্ধাদের প্রতি আমাদের সহানুভূতি আছে, যে তারা মার খেয়ে বন্দুকের গুলির সামনে দাঁড়িয়ে গণ অভ্যুত্থান করেছে, আর স্বাক্ষর যেদিন হচ্ছে সেই দিন তারা পুলিশের পেটানি খেলো। এটা কেমন লাগে? ফলে আমি আমার কথাটা শেষ করি যে এইটুকু বলে দরকার যে সনদের সঙ্গে কিন্তু নির্বাচনটাকে জড়িয়ে ফেলাটা ঠিক হবে না। ডক্টর আসাদুজ্জামান রিপন, আপনার কাছে যেহেতু প্রসঙ্গটা আসলোই, জুলাই যোদ্ধা যারা রয়েছে তার একটি আর্টিফিশিয়াল যে হাত, এই ছবিটি কিন্তু সোশ্যাল মিডিয়াতে গতকালকে অনেক ভাইরাল হয়েছে এবং এটা নিয়ে আলোচনা সমালোচনা হয়েছে। আপনারা কিভাবে দেখছেন এই যে এটাকে? কি আপনারা নাটক কি দেখছেন, নাকি এনসিপি আসলে নির্দিষ্ট কোনো কারণে কালকে স্বাক্ষরটি করেননি? কি মনে করছেন? অনেক বড় একটা প্রশ্ন করলেন, তো অনেক বড় একটা প্রশ্ন করলেন। তো যাই হোক, আমি প্রথম জুলাই যোদ্ধা নিয়ে একটা কথাটা বলি। মান্না ভাই কি জুলাই যোদ্ধা নন?
উনি জুলাই যোদ্ধা নন, আমি কি জুলাই যোদ্ধা নই, আপনি কি নন, কে না আমরা? শেখ হাসিনা যে বিতাড়িত হলো, এন্টায়ার নেশন, নারী পুরুষ শ্রমিক ছাত্র সবাই তো এন্টায়ার পিপুল, একটা প্রধানমন্ত্রী সে যে নামই থাকুক না কেন, ভোট হোক বা না হোক, ক্ষমতা তো আঁকড়ে ছিল, তাকে নিজ দেশ থেকে দুপুরের খাবারটা পর্যন্ত খেয়ে যেতে পারে নাই, গরম ভাত আছে, রান্না করা জিনিস আছে, আমরা তো তাই টিভিতে দেখলাম, সব কিছু ফেলে দিয়ে ভবিতব্য এমন অবস্থা করেছে, পেছনের দরজা দিয়ে 800 বছর আগে লক্ষণ সেন যেভাবে পালিয়েছিল, বাংলাদেশের তথাকথিত অনির্বাচিত দখলদার প্রধানমন্ত্রী তিনি এভাবে পালিয়েছেন। এটা কিভাবে সম্ভব হলো? সমগ্র মানুষ ঐক্যবদ্ধ হলো। এখন মুষ্টিমেয় কিছু মানুষ যখন বলে, ইয়েস, আমি বলছি না তারা জুলাই যোদ্ধা নন, বাট তারা জুলাই যোদ্ধাদের একটি অংশ। যেমন রাজনৈতিক দলগুলো যখন ভাঙে তখন লেখা থাকে অমুকের একাংশ, ব্র্যাকেট থাকে, এরা জুলাই যোদ্ধা হতে পারে, বাট জুলাই যোদ্ধার একটা ফ্যাকশন এরা, বাকিরাও তো জুলাই যোদ্ধা, যে যার রাজনৈতিক প্ল্যাটফর্মে ফিরে গেছে, সব পাখি ফিরে গেছে যার যার মানে বাসাতে, তাই না? এখন ওই যে উনি যেটা বললেন, এই সামান্য কজন মানুষ, আপনি একটা হাত ভাঙার কথা বললেন, আমি তো একটা ভিডিও দেখলাম, আজকেই দেখলাম, সেখানে সে অ্যারেস্টেড হয়েছে, তাকে জিজ্ঞেস করলো, সাংবাদিকরা জিজ্ঞেস করছে, তখন সে জিজ্ঞেস করলো তুমি কোথায় পড়ো বা কি, বলে সিলেট এমসি কলেজে। বলে সিলেট এমসি কলেজে কোন, না শোনেন, সিলেট এমসি কলেজে কোন ডিপার্টমেন্টে পড়ো? বলে যে ম্যাট্রিক পাস করে এটি এরকম বলতেছে। ইনফ্যাক্ট কালকে যদি দেখেন সাদা নতুন গেঞ্জি, ওই ব্যানার, এটা তো খুব পরিকল্পিতভাবে জিনিসটা করা হয়েছে, ইট ইজ ইমপ্লান্টেড। এবং স্বৈরাচারের লোকজনও যে এই ব্যানারের মধ্যে ঢোকে নাই, আমি বিশ্বাস করি স্বৈরাচারের লোকজন ঢুকেছিল কালকে একটা হাঙ্গামা ফ্যাসাদ বাঁধানোর জন্য। আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, রাজকুমার রতন আপনাকে ধন্যবাদ জানাচ্ছি, মাহমুদুর রহমান আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি। দর্শক, এই ছিল আমাদের আজকের আইএসএল জনতন্ত্র গণতন্ত্র অনুষ্ঠান। নিশ্চয়ই কোনো বিষয় নিয়ে এবং জাতীয় কোনো ইস্যু নিয়ে আবার পরবর্তীতে আপনাদের সাথে আলোচনা করব।